14 দিনের উত্তর ভারত ভ্রমণে আগ্রা সিরিজে রেড ফোর্ট বা আগ্রার লাল কেল্লার দ্বিতীয় পর্বে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগ্রা লাল কেল্লা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে ট্যুরিস্টদের জন্য। এর প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। কেল্লা প্রবেশের জন্য যে মেন গেট, যেটির নাম হলো অমর সিং দ্বার বা বুলন্দ দরজা, সেটা দিয়ে এর ভেতরে আমরা প্রবেশ করেছিলাম। আনুমানিক 450 থেকে 500 বছরের প্রাচীন এই আগ্রা পোর্ট প্রথমে যার নাম ছিল বাদল কেল্লা, পরবর্তীকালে নাম পাল্টে রাখা হয় রেড ফোর্ট বা আগ্রার লাল কেল্লা। সম্রাট বাবর পানিপথের যুদ্ধে এই কেল্লাটি জয় করে এর নির্মাণ কার্য শুরু করেন এবং আকাশ ছোঁয়া প্রাচীর তৈরি করেন। 4000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে 8 বছরে 95 একর জমির উপর নির্মাণ কার্য শুরু হয়। প্রায় 3 কিলোমিটার বিস্তৃত এই কেল্লাটি রাজস্থানের লাল বেলে পাথর দ্বারা এই কেল্লাটি নির্মাণ করা হয়। তখনকার সময়ে আনুমানিক 35 থেকে 40 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই সুউচ্চ সুদীর্ঘ এই রেড ফোর্ট বা লাল কেল্লা। বাবর, হুমায়ুন, আকবর থেকে শুরু করে শাহজাহান এখানে থেকেই তাদের শাসন কার্য পরিচালনা করতেন। পরবর্তীকালে তারা এখান থেকে তাদের রাজপাট বা সাম্রাজ্য গুটিয়ে দিল্লিতে চলে যান। আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যামসুন্দর আপনাদেরকে আগ্রা রেড ফোর্ট ঘুরিয়ে দেখাচ্ছি। ইব্রাহিম লোদির বংশ থেকে মোগল বংশ, মারাঠি বংশ হয়ে ইংরেজদের 300 বছর শাসনকাল থেকে স্বাধীন ভারতের ইতিহাসের পাতায় সাক্ষী হিসেবে স্বর্ণাক্ষরে জলজল করছে এই আগ্রা পোর্ট বা রেড কেল্লা। আজ আমরা জানবো ইতিহাসের পাতা থেকে মুঘল বংশের জানা অজানা নানান তথ্য এবং অজানা বহু কথা। এই কেল্লা বা রেড ফোর্টের 80% ভারতীয় আর্মিদের দখলে রয়েছে। আপনারা এখন এখানে দেখছেন দেওয়ানে আম আর সামনে ব্রিটিশ কামান। মাত্র 20% এর মধ্যে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। পেছনের ওই যে দূরে সাদা হোয়াইট পাথরের যে বিল্ডিংটা দেখছেন, এটাই হলো দেওয়ানি খাস। এখানে গরমকালে সভাসদগণদের নিয়ে বাদশাহ বসতেন রাজকার্য পরিচালনা করবার জন্য। প্রজাদের অভাব অভিযোগের কথা তিনি এখানে বসে শুনতেন এবং সেই মতো তিনি তার বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। সংসদ ভবনের কাজ তিনি এখানে বসেই পরিচালনা করতেন। বর্তমানে আমাদের যেমন পার্লামেন্ট ভবন, এটি ছিল সেই রকমই। এখন এর নাম দেওয়ানি খাস। এর পিলারগুলো এমন সুন্দরভাবে সাজানো রয়েছে যাতে প্রজারা যেখান থেকেই দেখুক না কেন বাদশাকে দেখতে পেতেন। এবং এই পাথরের বেদির উপর একটি সিংহাসন থাকতো এবং সিংহাসনের উপর বাদশাহ বসে থাকতেন। আর গরমকালে যাতে প্রচুর বাতাস প্রবেশ করতে পারে তারও ব্যবস্থা ছিল। ওয়ালগুলো সব পাথরের, সাদা মার্বেল পাথরের ছিল, সূক্ষ্ম কারুকার্য যা ট্যুরিস্টদেরকে আজও আকর্ষিত করে। এই যে সামনে দেখছেন প্রশস্ত জায়গাটা, এই সামনের প্রশস্ত পাতাবাহারি গাছ দিয়ে সুন্দর করে সাজানো, আমরা ঘুরে দেখছি। আর ট্যুরিস্টদের জন্য 20%ই খুলে দেওয়া হয়েছে তাদের দর্শনের জন্য। বাকি ওই যে দূরে দেখছেন 80% জায়গা ভারতীয় আর্মিদের দখলে রয়েছে, সেখানে সাধারণ ট্যুরিস্ট, সাধারণ মানুষের প্রবেশ অধিকারই নেই। যাই হোক, আমরা এখন দর্শন করছি আগ্রা কেল্লার ভেতরে দেওয়ানি খাস। 95 একর জমির উপর এই 3 কিলোমিটার বিস্তৃত যে কেল্লা, এর চারিদিকে দেখুন কত চওড়া, 30-35 ফুট। এই যে চওড়া গভীর পরিখা, সেই পরিখা ছিল জলে পরিপূর্ণ এবং তাতে কুমির ছেড়ে রাখা হতো। আর তার পাশে যে ঘন বন জঙ্গল দেখছেন, এখানে ব্যাঘ্র, চিতা, বাঘ ছেড়ে রাখা হতো যাতে হঠাৎ করে কোনো শত্রুপক্ষ যদি আক্রমণ না করতে পারে, অর্থাৎ আক্রমণকে প্রতিহত করবার জন্য এই সকল ব্যবস্থা ছিল। মূলত আপনাদের আগেই জানিয়েছি এই সকল ব্যবস্থা
ব্যবস্থা করে রাখা হতো মূলত কেল্লার সুরক্ষার কথা মাথায় রেখে। এই যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছেন সাদা মার্বেল পাথরের, এটি হলো দেওয়ানি আম। আর পাশে দুটো যে দেখছেন পালকির মতো, এটি হলো শাহজাহানের দুটি কন্যা জাহানারা ও রসনারা, এই দুটি কন্যার দুটি মহল। এই দুটি মহলের উপরে সোনার পাত দিয়ে মোড়া ছিল। পরবর্তীকালে ব্রিটিশরা সেই সোনার পাতগুলো তুলে নিয়ে যায় ইংল্যান্ডে, এবং এখন সেই বহুমূল্য সোনার পাতের জায়গায় সোনার রং করা রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জাহানারা ভবনের সামনে, আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আগ্রা পোর্টের ভেতরটা। আর ডান দিকের যে বিল্ডিংটা, সেটি শাহজাহানের শয়নকক্ষ, যেখান থেকে শাহজাহান ওই দূরের তাজমহলকে তিনি বন্দিদশা থাকাকালীন দর্শন করতেন। আর এই জায়গাটা জলের ফোয়ারা, এখানটায় গোলাপের জল রাখা হতো এবং চারিদিকে গান বাজনা আসর বসতো, মজলিসে গান বাজনা হতো, তখন ওই গোলাপ জল ছিটিয়ে দেওয়া হতো। আমার পেছনের এই জায়গাটাকে দেখছেন, এই যে মেরুন সবুজ কালারের যে বিস্তীর্ণ জায়গাটা, এটিকে বলা হতো আঙুরি বাগ। এখানে আঙুর ফলের চাষ করা হতো। বাদশাহ যখন গান বাজনায় বসতেন মজলিসে, তখন এখান থেকে এই আঙুর ফল দিয়ে সুরা তৈরি হতো এবং সেই সুরা পান করতেন বাদশাহ। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রেড ফোর্টের ভেতরে আঙুরি বাগের সামনে। আমরা এখন ঘুরে দেখছি আগ্রা লাল কেল্লার ভেতরটা এবং জানছি মোগল সাম্রাজ্যের কিছু জানা অজানা নানান কথা। এই গান বাজনার মজলিসের স্থান, এখানে গান বাজনা হতো, কিন্তু এখন জল নেই অবশ্য। তখন জলে পূর্ণ ছিল এবং গোলাপ জল পুষ্প জায়গাটা ভরা থাকতো। এবার আমরা আরেকটু ভেতর দিকে প্রবেশ করছি। যে পালকির মতো আপনারা যে বিল্ডিং দেখছেন বাদিকে দুখানা পাশাপাশি, এটি জাহানারা এবং রসনারা, শাহজাহানের দুটি কন্যার জন্য শাহজাহান এই দুটো ভবন নির্মাণ করিয়েছিলেন সোনার পাত দিয়ে মুড়িয়ে। যা হোক, আমরা এখন দর্শন করছি খাস মহল। যে খাস মহলের মধ্যে শাহজাহান তিনি বন্দিদশায় ছিলেন। শাহজাহানের দুটি পুত্র ঔরঙ্গজেব এবং দারা শিকো। শাহজাহান চেয়েছিলেন দারা শিকোকে সিংহাসনে বসাতে, কিন্তু ঔরঙ্গজেব দারা শিকোকে হত্যা করে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং পিতাকে নজরবন্দি করে রাখেন এই মহলের মধ্যে। যে মহলের মধ্যে শেষ জীবনটা শাহজাহান কাটিয়েছিলেন, তার শেষ জীবনটা খুব সুখকর ছিল না। এটাই সেই মহল, এর নাম খাস মহল। এই যে পাথরের ছোট ছোট জালিকা, এখান থেকে তিনি দূরের তাজমহল দর্শন করতেন। সেই জীবনটা শাহজাহানের খুব সুখকর ছিল না। তার প্রিয় পত্নীর উদ্দেশ্যে তিনি রাজস্থানের মাকরানা থেকে হোয়াইট মার্বেল পাথর দ্বারা নির্মাণ করিয়েছিলেন তাজমহল। কারণ রাজস্থানের আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন অধিকাংশ বিল্ডিং ছিল লাল বেলে পাথরের, কিন্তু তার পছন্দ ছিল হোয়াইট মার্বেল। তিনি লাল বেলে পাথর তেমন পছন্দ করতেন না, তাই তিনি হোয়াইট মার্বেল পাথর দ্বারা তাজমহল নির্মাণ করিয়েছিলেন। এবং এই যে খাস মহল দেখছেন, এ রোশনারা জাহানারা তার কন্যাদের জন্য যে বিল্ডিংগুলো, এই সকল যে হোয়াইট মার্বেলের যে কারুকার্য আর বিল্ডিং বা ভবনগুলো দেখছেন, এটা পরবর্তীকালে শাহজাহান ওই লাল বেলে পাথর সরিয়ে তিনি হোয়াইট মার্বেল দ্বারা নির্মাণ করিয়েছিলেন। তার প্রিয় পছন্দের মার্বেল পাথরই ছিল হোয়াইট মার্বেল। আপনারা এখন দর্শন করছেন শাহজাহানের সেই খাস মহল, এবং শাহজাহান এখানেই শেষ জীবন পর্যন্ত তিনি বন্দি দশায় এই খাস মহলের মধ্যে তিনি কাটিয়েছিলেন। পরবর্তীকালে তিনি যখন অসুস্থ হয়ে যান, তার কন্যা জাহানারা তা শাহজাহানের অর্থাৎ পিতা সেবা শুশ্রূষা করেন, এবং 1666 খ্রিস্টাব্দে শাহজাহানের মৃত্যুর পর এই যে ফোর্ট থেকে, আগ্রা পোর্ট থেকে সুড়ঙ্গ পথ চলে গিয়েছে তাজমহলের ভেতর পর্যন্ত, তিনি এখান থেকে পিতাকে তাজমহলের ভেতরে নিয়ে গিয়ে মমতাজের পাশে তাকে সমাধিস্থ করেন। এই প্রাসাদের মধ্যে অনেকগুলো কক্ষ এবং ভবন রয়েছে। তার মধ্যে রয়েছে মিনা মসজিদ, নাগিনা মসজিদ, এবং যে নাগিনা মসজিদে বাদশাহ তিনি নামাজ পড়তেন, সেই মসজিদটার নাম হলো নাগিনা মসজিদ।
এছাড়া রয়েছে যোধাবাই মহল। এই যোধাবাই ছিল আকবরের প্রিয় পত্নী। যেহেতু যোধাবাই রাজপুত ঘরানার, সেজন্য দেখবেন এই মহলের মধ্যে পাথরের অপূর্ব সুন্দর কারুকার্য বা আর্কিটেক্টগুলো সত্যি নজর কাড়ে। এর নির্মাণ কার্য করা হয়েছিল অভূতপূর্ব সাদা হোয়াইট মার্বেল দ্বারা, এবং এই যোধাবাই মহল এর সৌন্দর্য বা ভাস্কর্য আজও পর্যটকদের মনকে আকর্ষিত করে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জাহানারা ভবনের সামনে। আপনারা দেখছেন হোয়াইট মার্বেলের যে বিল্ডিং, জাহানারা ভবন, শাহজাহানের প্রিয় কন্যা। আর এরপর আমরা যাব জাহাঙ্গীর ও আকবর মহল। আর তার সামনে রয়েছে বিরাট একক পাথরের তৈরি বাথটব, যেখানে জাহাঙ্গীর স্নান করতেন। প্রায় 3 টন ওজনের এই বিরাট একটি পাথর কেটেই তৈরি করা হয়েছে সেই বাথটব আমরা দর্শন করব। চলুন তাহলে যাওয়া যাক। আপনাদের জানিয়ে রাখি, 1983 সালে ইউনেস্কো হেরিটেজের অধীনে অন্তর্ভুক্ত করা হয় এই লাল কেল্লা বা আগ্রা ফোর্টকে। এই আমার সামনে ডান দিকের এই যে লম্বা বিল্ডিংটা দেখছেন, এটি হলো জাহাঙ্গীর মহল এবং আকবর মহল। এর সামনে রয়েছে বিরাট এক বাথটব, যেটি একক পাথরের তৈরি। একটি পাথর কেটে এই বাথটব তৈরি করা হয়েছে, এবং বলা হয় যে জাহাঙ্গীর এই বাথটবে স্নান করতেন। আপনার সামনে দেখতে পাচ্ছেন বাথটবটি বিল্ডিংয়ের সামনেই। এবার আমরা এই পাশ দিয়ে জাহাঙ্গীর মহলের মধ্যে প্রবেশ করব এবং ঘুরে দেখব। চলুন তাহলে মহলের ভেতরে যাওয়া যাক। প্রতি বছর শুধু ভারতবর্ষ থেকে নয়, সমগ্র বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন এই আগ্রা ভ্রমণে। আমরাও সেই একই টানে ছুটে এসেছি সুদূর কলকাতা থেকে। আমি শ্যাম সুন্দর, এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখালাম আগ্রা রেড ফোর্টের ভেতরটা, এবং সেই সঙ্গে আমরা শ্রবণ করলাম মোগল সাম্রাজ্যের রেড ফোর্টের কিছু জানা অজানা নানান গুরুত্বপূর্ণ কিছু কথা। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের আগ্রা সিরিজের এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। আজ এটুকুই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেমসে বলুন রাধে রাধে।